আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটা শুরু করে দিই আমরা। তো আজকে প্রথমে দেখতে হচ্ছে ভেরিয়েবল। দেখি সিতে ভেরিয়েবল আসলে কি। এখানে দুটো বক্স দেখতে পাচ্ছি। তো প্রথম বক্সের ভেতর আমি হচ্ছে আহ, কিছু বল রাখবো। বলগুলো হচ্ছে হোয়াইট বল, সাপোজ এগুলো হচ্ছে বল। এন্ড দ্বিতীয় বক্সটার ভেতরে গ্রিন বল রাখবো। এন্ড বক্সের দুটো নাম দিই। প্রথম বক্সটার নাম দিই হচ্ছে বক্স ওয়ান। এন্ড দ্বিতীয় বক্সটার নাম দিই বক্স টু। আচ্ছা, এগুলো আসলে আমি কি করতেছি, তাই না? বেসিক্যালি ভেরিয়েবল হচ্ছে কন্টেইনার। এই যে আমি বক্স ওয়ান এর ভেতরে সাদা বল রাখলাম এবং বক্স টু এর ভেতরে হচ্ছে গ্রিন বল রাখলাম, সো এগুলা এক একটা কন্টেইনার। এই কন্টেইনারের ভেতরে আমি কি রাখলাম? কিছু ডাটা বা আমরা ডাটা হিসেবে কল্পনা করে নিই বলগুলাকে, যে আমরা কিছু ডাটা রাখলাম। ঠিক আছে। সো সি তে ভেরিয়েবলস আসলে কন্টেইনারের মতো, যেগুলোর মধ্যে আমরা কি রাখবো? ডাটা রাখবো। ঠিক আছে। আচ্ছা, সাপোজ এ এ হচ্ছে একটা ভেরিয়েবল। এর ভিতরে আমি কি রাখবো? ডাটা। ডাটা কি? যেমন হচ্ছে 25। ঠিক আছে। বি একটা ভেরিয়েবল, এর ভিতরে আমি আরো ডাটা রাখতে পারি 35। সো এগুলো হচ্ছে এক একটা ভেরিয়েবল। ভেরিয়েবল এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সো ভেরিয়েবলের ভিতরে আমি ডাটা রাখবো। কারণ সি তে বেসিক্যালি আমরা ডাটা নিয়েই কাজ করবো, তাই না? তো এই ডাটাগুলোকে তো রাখতে হবে কোনো এক জায়গায়। আচ্ছা, আমরা যখন এই ভেরিয়েবল গুলা বেসিক্যালি হচ্ছে লিখি, তখন আসলে কম্পিউটারের যে মেমোরির মধ্যে আসলে কি হয়? যখন আমরা সাপোজ এ একটা ভেরিয়েবল, যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, তখন মেমোরির মধ্যে আসলে একটা, সাপোজ করি এটা হচ্ছে আমাদের মেমোরি। কি বাজে আর্ট করি আমি। আচ্ছা, ধরে নিই এটা হচ্ছে মেমোরি। ঠিক আছে। এগুলো হচ্ছে মেমোরির মধ্যে এক একটা ব্লক। তো এ যখন আমি ডিক্লেয়ার করব, তখন হচ্ছে মেমোরিতে একটা ব্লক এর জন্য বরাদ্দ হয়ে যাবে। ঠিক আছে। ওই ব্লকটার মধ্যে সে কি রাখবে? আমি এ যে ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা রাখছি, বেসিক্যালি ওই ভ্যালুটাকে রাখবে মেমোরির ওই ব্লকটার মধ্যে। এবং এই যে ভেরিয়েবলের যে ভ্যালুটা, এই ভ্যালুটা নিয়ে আমরা কি করতে পারবো? কাজ করতে পারবো। ঠিক। বি ডিক্লেয়ার করেছি, বি এর মধ্যে রাখছি হচ্ছে 35। সো বি এর জন্য মেমোরির মধ্যে এরকম একটা ব্লক হচ্ছে বরাদ্দ হয়ে যাবে। সো সেইখানে আমি কি রাখবো? 35 রাখবো। সেখানে মেমোরিটা, আমি যে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করছি, ওই ভ্যালুটা ওই ব্লকের মধ্যে গিয়ে থাকবে। ওকে। তো এই জিনিসটা আমরা একটু আহ, আচ্ছা, ডাটা টাইপটা পড়ে নিই, তারপর একবার হচ্ছে কম্পাইলারে যাই। আচ্ছা, ডাটা টাইপ। তো ডাটা টাইপ বেসিক্যালি আমি যদি এখানে যাই, সাপোজ এইখানে আমি যে প্রথম যে বক্সটা, বক্স ওয়ানে হচ্ছে কি টাইপের হচ্ছে বল, বল রেখেছি। আমি হচ্ছে বল রেখেছি হচ্ছে হোয়াইট। বলের কালারটা কি? হোয়াইট। এন্ড সেকেন্ড যে বক্সটা, সেই বক্সটার মধ্যে আমি যে বলগুলো রেখেছি, সেই বলের কালার হচ্ছে গ্রিন। ওকে। তো এই যে আমি টাইপটাকে ডিক্লেয়ার করে দিলাম, তাই না? যে বক্স ওয়ানে হচ্ছে কোন ধরনের বল রয়েছে? হোয়াইট, সাদা বল রয়েছে। বক্স টুতে কোন ধরনের বল রয়েছে? গ্রিন কালারের বল রয়েছে, অর্থাৎ সবুজ বল রয়েছে। এই যে আমি হচ্ছে বক্সের নামও বলে দিলাম, বক্সের সাথে সাথে আমি বলেও দিচ্ছি যে বক্সের ভেতর আসলে কোন কালারের বল রয়েছে। এটাই হচ্ছে টাইপ। ঠিক আছে, আমি টাইপ বলছি, বক্সের নামও বলছি। ঠিক আছে। সো ঠিক সেইভাবে সিতে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেমন এ, বি,
বা হচ্ছে যে কোনো একটা নাম হইতে পারে, যেমন নেম একটা ভেরিয়েবল হইতে পারে। সাথে সাথে আমাদেরকে কি করে দিতে হবে, তার যে টাইপ, আসলে ওই যে ভেরিয়েবলের ভেতরে আমি আসলে কোন টাইপের ডাটা রাখছি সেই টাইপটা আমাকে বলে দিতে হবে। সো বেসিক্যালি সি এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে চারটা ডাটা টাইপ। ফার্স্টেরটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা। সো ইন্টিজারের মধ্যে আমরা বেসিক্যালি মানে হচ্ছে কোন ধরনের ডাটার ক্ষেত্রে আমরা ইন্টিজার মানে ইন্টিজার টাইপের ডাটার জন্য আমরা হচ্ছে ইন্ট ডাটা টাইপটা ইউজ করব। বেসিক্যালি এটা হচ্ছে আমরা যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন আমরা হচ্ছে ইন্ট ডাটা টাইপটা ইউজ করব। এটা বেসিক্যালি মেমোরিতে হচ্ছে 4 বাইট জায়গা নেয়। 4 বাইট জায়গা নেয় ইন্ট ডাটা টাইপটা। দেন তারপরে আমরা দেখতে পাচ্ছি ফ্লোট। ফ্লোট বেসিক্যালি হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে ফ্র্যাকশন জাতীয় নাম্বার আমরা যে যদি ভেরিয়েবলের মধ্যে রাখি, অবশ্যই সেইটা টাইপ আমার ফ্লোট ফ্লোট দিতে হবে। অর্থাৎ অর্থাৎ পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশের ক্ষেত্রে যেগুলা দশমিক সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্লোট ডাটা টাইপটা ইউজ করব। অর্থাৎ এখানে আমি দশমিক সংখ্যা লিখে দিই, দশমিক সংখ্যা। তো এইটাও বেসিক্যালি 4 বাইট জায়গায় নেয় মেমোরিতে। ক্যারেক্টার হচ্ছে একটা ক্যারেক্টার। আমরা যখন হচ্ছে ডাটা হিসেবে ক্যারেক্টার নিয়ে কাজ করব, যেমন এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ একটা ক্যারেক্টার। তো এই ধরনের ডাটা নিয়ে আমরা যখনই কাজ করব, এই ধরনের ডাটা যখন আমরা ভেরিয়েবলের ভেতরে রাখবো, তার আগে আমরা আসলে কেয়ার, CHAR, অর্থাৎ এটাকে ক্যারেক্টার ডাটা টাইপ বলে। সো আমরা ফার্স্ট অফ অল ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে CHAR কেয়ার ডাটা টাইপটা লিখে নিব, দেন ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তারপর আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করব। তো বেসিক্যালি এটা মেমোরিতে হচ্ছে 1 বাইট 1 বাইট জায়গা নেয়। অ্যান্ড ডাবল হচ্ছে বেসিক্যালি ফ্লোট টাইপের ডাটা রাখার জন্য ইউজ করা হয়। ডাবল একটু মেমোরি বেশি নেয়। ডাবল হচ্ছে 8 বাইট জায়গা নেয়। তো আমরা এগুলো একটু দেখি, কম্পাইলারে লিখে দেখি আসলে ডাটা টাইপটা কি, তারপরে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার আসলে কিভাবে করতে হয়, ভেরিয়েবল ইনিশিয়ালাইজ আসলে কিভাবে করতে হয়। আমরা একটু কোড এডিটরে চলে যাই। সো এখানে একটা ফাইল বানিয়ে নিই। ফার্স্ট আমাদেরকে অবশ্যই হেডার ফাইলটা ইনক্লুড করে নিতে হবে। মেইন ফাংশন লিখে নিতে হবে। তো এখন আমরা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করব উইথ ডাটা টাইপ ভেরিয়েবল নেম, এবং আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করব, সেটাকে প্রিন্ট করেও দেখব। আচ্ছা, তো এইখানে সাপোজ আমি প্রথমে হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ ইন্ট। এটা হচ্ছে ডাটা টাইপ, ঠিক আছে। এরপরে আমি সাপোজ ধরলাম হচ্ছে এ একটা ভেরিয়েবল নিলাম এবং এর ভেতরে আমি হচ্ছে 45 রাখলাম। এন্ড দেন আমি প্রোগ্রাম যখনই শেষ করবো আমাকে অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। সেমিকোলন সিতে ফুল স্টপের মতো কাজ করে, এই জিনিসটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে, ঠিক আছে। তো আমি একটা কি করলাম, একটা ভেরিয়েবল আমি হচ্ছে ডিক্লেয়ার করলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মেমোরিতে একটা জায়গা হচ্ছে একটা একটা ব্লক আমার জন্য বরাদ্দ হয়ে গেল। সেখানে আমি কত ভ্যালু রাখলাম, 45, ঠিক আছে। এবং তার সাথে আমি হচ্ছে ডাটা টাইপও বলে দিয়েছি যে এর ভেতরে ইন্টিজার টাইপের ডাটা থাকবে। এখন আমি একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার ভিতরে ফ্লোট টাইপের ডাটা রাখি। বেসিক্যালি ফ্লোট এভাবে লিখতে হয় এখানে। বড় হাতের অক্ষর লেখা যাবে না, এফটা সবসময় ছোট, মানে এফ ছোট হাতের থাকবে, ইন্টার আইটা ছোট হাতের থাকবে। সো বেসিক্যালি ম্যাক্সিমাম কোডগুলো আসলে স্মল লেটারে হবে, ঠিক আছে।
তো আমি একটা ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সাপোজ বি। এখন এটার মধ্যে আমি রাখবো হচ্ছে ফ্লোটিং ভ্যালু, অর্থাৎ ফ্র্যাকশন যুক্ত ভ্যালু। সাপোজ ধরি আমি যদি লিখি 4.77 একটা সেমিকোলন, ঠিক আছে। ক্যারেক্টার টাইপের যদি ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করি, তো ফার্স্ট অফ অল আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে কি 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 বলে দিতে হবে, ডাটা টাইপটা বলে দিতে হবে। সো ডাটা টাইপটা হচ্ছে ক্যারেক্টার, CHAR, ক্যারেক্টারের জন্য CHAR হচ্ছে ডাটা টাইপ। এবং এখানে ভেরিয়েবলের নাম কি দেওয়া যায়, সাপোজ নেম দিলাম আমি ভেরিয়েবলের নাম। তো এই যে ক্যারেক্টার, যখন আমি হচ্ছে ক্যারেক্টারের ভেতরে আমি যখন ভ্যালু ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে, আমি যখন ক্যারেক্টারটাকে ভেরিয়েবলের ভেতরে রাখবো, অবশ্যই আমি হচ্ছে একটা সিঙ্গেল কোটেশনের ভেতরে ওই ক্যারেক্টারটাকে রাখবো। তা না হলে সি আসলে বুঝতে পারবে না যে এটা, সি আসলে বুঝতে পারবে না যে আমি কোন ক্যারেক্টারটাকে রেখেছি। সো অবশ্যই আমি কি করব, একটা সিঙ্গেল কোটেশন দিব ফার্স্টে, তারপর আমার ক্যারেক্টারটাকে রাখবো। সাপোজ আমি যদি এট দ্য রেট রাখতে চাই, সো এট দ্য রেট রাখলাম, দেন আমার প্রোগ্রামটা সে সেমিকোলন দিয়ে দিলাম। তো এখানে আমি হচ্ছে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তিনটা ডাটা টাইপ, তিনটা ডাটা টাইপের। ফার্স্টেরটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, সেকেন্ডটা হচ্ছে ফ্লোটিং ভ্যালু অর্থাৎ ফ্লোট টাইপের ডাটা, ভেরিয়েবলের নাম হচ্ছে বি, এন্ড থার্ড হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা আমি রেখেছি এট দ্য রেট, এটা একটা ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারটাকে আমি হচ্ছে নেই ভেরিয়েবলের ভেতরে রেখেছি। বেসিক্যালি এইভাবে হচ্ছে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল তারপর হচ্ছে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হয়। এখন ভ্যালু এখানে আমি দিয়ে দিলাম। সো পরবর্তীতে আমরা ইউজারের কাছ থেকে ভ্যালু ইনপুট নেওয়া শিখবো, যে হ্যাঁ আসলে ইউজারের কাছ থেকে ভ্যালু কিভাবে ইনপুট নিতে হয়, ওই ভ্যালু দিয়ে কাজ করে কিভাবে আউটপুট শো করাইতে হয়, এগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে দেখবো। তো আমাদের বেসিক অলরেডি ক্লিয়ার হয়ে গেছে হয়তো, যে আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব, কিভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করব। আচ্ছা ডাবলও দেখি। সো ডাবল এর ভিতরে বেসিক্যালি ফ্লোটিং ভ্যালু রাখা হয়। এই ফ্লোটিং ভ্যালুর ভেতরে আমি হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারবো, ঠিক আছে। কিন্তু ইন্টিজার টাইপের যে ভেরিয়েবল, সেটার ভেতরে আমি কখনোই ফ্লোটিং টাইপের ভ্যালু রাখতে পারবো না। তো ডাবলের ভেতরেও বেসিক্যালি ফ্লোটিং ভ্যালুই রাখা হয়। সো এই ডাবলের মেমোরি একটু বেশি নেয়, মেমোরিতে জায়গা একটু বেশি নেয়, ফ্লোট মেমোরিতে তার তুলনায় জায়গা একটু কম নেয়, ঠিক আছে। সো ডাবলে আমি হচ্ছে সি দিলাম, এবং এর ভিতরে আমি রাখলাম 6.89, ঠিক আছে। এখন আমি যদি এই ইন্টিজার টাইপের যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এ, এর মধ্যে যদি আমি ফ্র্যাকশন টাইপের যে পয়েন্ট পয়েন্ট কিছু অ্যাড করি, তো এইখানে বেসিক্যালি হচ্ছে এটাকে যদি আমি প্রিন্ট করি, এগুলো এখন আপনাদের বুঝতে হবে না, আমি আস্তে আস্তে সবকিছুই বলবো। এটাকে যদি আমি প্রিন্ট দিই, এখানে কিন্তু আমি ইন্টিজার টাইপের, কিন্তু আমি কি ডাটা টাইপটা কিন্তু ইন্টিজার টাইপের, কিন্তু আমি হচ্ছে একটা ফ্লোটিং ভ্যালু এই ভেরিয়েবলটার ভেতরে রেখেছি। কম্পাইলার অটোমেটিক্যালি রিটার্ন জিরো অ্যাড করে নেয়, বাট কিন্তু আমাদের, আমরা যখন প্রোগ্রামটা লিখবো অবশ্যই রিটার্ন জিরো দিয়ে নিব। এবং একটা জিনিস খেয়াল রাখবো যে স্ট্রাকচারটা যেন ঠিক থাকে। ফার্স্টের জন্য আমরা হেডার ফাইলটা ইনক্লুড করে নিই, তারপর জন্য মেইন ফাংশনটা আমরা লিখে নিই, মেইন ফাংশনের ভেতরে যেন রিটার্ন জিরোটা থাকে। সো এই বেসিক স্ট্রাকচারটা যেন আমাদের সবসময় ঠিক থাকে। তো আমি যদি এটাকে প্রিন্ট দিই, আউটপুট হিসাবে কিন্তু 45 আসছে, ঠিক আছে। সো ও কিন্তু আসলে এই যে দশমিকের পরের যে 45টা, এই জিনিসটা কিন্তু আসলে নেয় নাই। কারণ কি, ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপের, ঠিক আছে। ইন্টিজার টাইপের ডাটার ভেতরে আমি ফ্লোটিং ডাটা রাখলেও সেটাকে আমি হচ্ছে আউটপুট হিসেবে দেখাইতে পারবো না। কিন্তু ফ্লোটিং ভ্যালুর ভেতরে যদি আমি ইন্টিজার টাইপের ডাটা রাখি, সেটা যদি আমি প্রিন্ট দেই, তাহলে হচ্ছে সেটা প্রিন্ট হবে। কিন্তু
দশমিকের পরে আরো 6টা শূন্য আসবে, ঠিক আছে। সো ফ্লোটিং ভ্যালু আমি যখনই প্রিন্ট দিব তখনই হচ্ছে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত আমার আমার শো করবে। তো ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন আমাদের দেখা শেষ। আমরা সামনে যাই। আচ্ছা, ভেরিয়েবল লেখার কিছু হচ্ছে রুলস রেগুলেশন রয়েছে। আমরা যে কোনো কিছুকে ভেরিয়েবল হিসেবে লিখতে পারি না চাইলেই। তো সেই জিনিসটা আমি একটু আসি। সাপোজ এখানে যে প্রথম যে কথাটা বলা হয়েছে যে ভেরিয়েবলস আর কেস সেন্সিটিভ। আচ্ছা, সি এর মধ্যে সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম ইন্ট এ, এবং এর ভেতরে আমি ভ্যালু রাখলাম হচ্ছে 25, এবং আরেকটা ভেরিয়েবল নিলাম ইন্ট এ। সো এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে স্মল লেটার। সো এই যে সি এর মধ্যে এই যে ক্যাপিটাল এবং হচ্ছে স্মল আর, এই দুটো কিন্তু ডিফারেন্ট, এই দুটো কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। এই এ মানে মানে হচ্ছে এই মানে আমি অলরেডি একটা এ নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, এরপরে আমি, বাট ওটা হচ্ছে স্মল লেটার। বাট আমি যদি পরবর্তীতে এই যে ক্যাপিটাল লেটারের এ কে হচ্ছে ডিক্লেয়ার করলাম, এর ভেতরে আমি যদি ভ্যালু ইনিশিয়ালাইজ করি 35, এটা কিন্তু ভুল হবে না, এটা কিন্তু ঠিক। সি এর ক্ষেত্রে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এই দুইটা কিন্তু আলাদা মিনিং প্রকাশ করে, ঠিক আছে। এ দুটো কিন্তু আলাদা আলাদা, এ দুটো কিন্তু আলাদা জিনিস, এ দুটো কিন্তু সেম না। তো আমি যদি স্মল লেটার একটা ভেরিয়েবল লিখি, সেটাকে যদি আমি আবার ক্যাপিটাল লেটারে লিখি, তাহলে সেটা দুইটা ভেরিয়েবল মিন করবে, একটা ভেরিয়েবল মিন করবে না। সো এখানে এই যে এ নাম্বার যে পয়েন্টটা, এই জিনিসটা এইটাই মিন করে। তারপরে হচ্ছে, আচ্ছা, প্রথম ক্যারেক্টার আমি যদি হচ্ছে প্রথম ক্যারেক্টারে আমি কখনোই নাম্বার ইউজ করতে পারবো না। আমি হচ্ছে এই, আমি যদি 1b ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা আসলে রং দেখাবে, এটা রাইট না। আমি কখনোই ভেরিয়েবলের প্রথমে নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, এবং আমি আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি, সাপোজ ইন্ট আন্ডারস্কোর বি, এটা রাইট। বাট এটা রং, আমি কখনোই নাম্বার ইউজ করতে পারবো না ভেরিয়েবলের শুরুতে, ঠিক আছে। এবং আমি হচ্ছে ভেরিয়েবলের মাঝখানে স্পেস দিতে পারবো না। সাপোজ ইন্ট মাই, একটা স্পেস দিলাম নি। সো এটা কখনোই রাইট না। আমি ভেরিয়েবলের মাঝখানে কি কি ইউজ করতে পারবো না, কমা এন্ড হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করতে পারবো না, কমা ইউজ করতে পারবো না, ব্ল্যাঙ্ক স্পেসও ইউজ করতে পারবো না। এবং লাস্টের যে পয়েন্টটা, নো আদার সিম্বল আদার দেন আন্ডারস্কোর। সো আমি এই আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো সিম্বল ইউজ করতে পারবো না। যদি আমি ড্যাশ ইউজ করতে চাই, সাপোজ ইন্ট মাই, আমি একটা ড্যাশ দিলাম, নেম দিলাম, এটা কিন্তু ভুল, এটা কিন্তু রাইট না। তো আমি হচ্ছে অন্য কোনো সিম্বল ইউজ করতে পারবো না সি এর মধ্যে। তারপরে সি এর মধ্যে কিছু ফিক্সড কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ড গুলোকে আমরা ভেরিয়েবল হিসাবে ইউজ করতে পারবো না। তো এতক্ষণ আমরা এই যে 4টা পয়েন্ট, এই পয়েন্টগুলো আসলে একটু দেখি, কোড লিখে দেখি যে আসলে এই যে ভুল বললাম এগুলো আসলে ভুল কিনা, একটু চেক করি। আমি যদি কম্পাইলারে যাই, এখানে সাপোজ আমি হচ্ছে ভেরিয়েবলের নামের শুরুতে 1 দিলাম, এখানে কিন্তু রেড দেখাচ্ছে, কারণ এটা ভুল, এটা কখনোই কাজ করবে না। এখানে কিন্তু রেড দেখাচ্ছে, এটা কখনোই কাজ করবে না, ঠিক আছে। আমি ভেরিয়েবলের প্রথম অক্ষরটা কখনোই নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। কিন্তু আমি যদি ভেরিয়েবলের বি এর পরে নাম্বারটা দিই, এটা কিন্তু ঠিক, এটা কিন্তু কারেক্ট, ঠিক আছে। এখন তারপরে কি দেখলাম, কেস সেন্সিটিভিটি, যেটা আমার অলরেডি হচ্ছে, আমি হচ্ছে এ নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। আমি যদি আরেকটা ভেরিয়েবল নেই, মেমোরিতে আরেকটা জায়গা ক্রিয়েট হয়ে যাবে এই ক্যাপিটাল এর কারণে।
সো এটা হচ্ছে একটা ভেরিয়েবল, স্মল এ দিয়ে যে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটা একটা ভেরিয়েবল, এবং ক্যাপিটাল এ দিয়ে আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, ঠিক আছে, সেটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা ভেরিয়েবল, দুইটা কখনোই সেম না। তারপরে তারপরে যদি আমি দেখি হচ্ছে এখানে আরেকটা দেখেছিলাম যে আমি হচ্ছে শুরুতে আন্ডারস্কোর ইউজ করতে পারবো, ঠিক আছে। সাপোজ এটার শুরুতে যদি আমি আন্ডারস্কোর ইউজ করি, সরি, আন্ডারস্কোর ইউজ করছি, কোনো এরর আমাকে দেখায় নাই, কোনো রেড চিহ্ন এখানে আসে নাই, কিন্তু আমি যদি ড্যাশ ইউজ করি, এখানে একটা এরর আসার কথা, বাট এরর কেন আসছে না বুঝতেছি না। তো এটা যখন আমি প্রিন্ট দিব, আসলে এটা প্রিন্ট সে নিবে না। এটা আসলে প্রিন্ট সে নিবে না। আমি যখন, আচ্ছা, আমি যদি একটু প্রিন্ট করে দেখি, এটা প্রিন্টএফ এর কাজ আমরা দেখবো পরে। আমি যদি নেমটাকে প্রিন্ট দেই, এখানে ইরর চলে আসছে। এই যে যে আমি হচ্ছে ভেরিয়েবলের শুরুতে আমি হচ্ছে ড্যাশ ইউজ করতে পারবো না, এখানে ইরর চলে আসছে, ঠিক আছে। এরপর আমি যদি অন্য কোনো সিম্বল ইউজ করতে চাই, এরপর আমি দেখলাম হচ্ছে স্পেস ইউজ করতে পারবো না। যেমন হচ্ছে মাই মাই নেম এর ভেতরে রাখলাম 6098। তো আমি যদি এখন এই মাই নেমটাকে যদি প্রিন্ট দিতে চাই, আসলে দেখি প্রিন্ট হয় কিনা। এটা দিই। ও কিন্তু আসলে ভুল, এখানে হচ্ছে আহ, দেখাচ্ছে যে আমি হচ্ছে স্পেস দেওয়ার কারণে ও কিন্তু সেটাকে প্রিন্ট করছে না, সেটাকে ইরর দেখাচ্ছে। তো আমি হচ্ছে ভেরিয়েবলের নামের মাঝখানে স্পেসও ইউজ করতে পারবো না। এরপর আমি যদি দেখি যে হচ্ছে আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো যদি সিম্বল আমি ইউজ করি, সেই ক্ষেত্রে আসলে কি হয়। লেটস সে হ্যাশট্যাগ বি, ইকুয়াল টু 09। আসলে এই জিনিসটাকে প্রিন্ট করলে কি আসলে প্রিন্ট হবে? তো এই ক্ষেত্রে ইরর দেখাচ্ছে যে আমি হচ্ছে এখানে হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করে ফেলেছি। সো আমি এই স্পেশাল ক্যারেক্টারটা ইউজ করতে পারবো না সি এর মধ্যে। সো আশা করি ভেরিয়েবল নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই, ভেরিয়েবলটা ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা ভেরিয়েবল নিয়ে পড়াশোনা শেষ করলাম, দেখি এরপরে কি আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলা মনে রাখার কিছু নেই, এগুলা প্রোগ্রাম লিখতে লিখতে অটোমেটিক্যালি মাথার ভিতরে চলে আসবে। জাস্ট এক ঝলক দেখে রাখেন যে এই জিনিসগুলা কখনোই ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না, কারণ এগুলো হচ্ছে ফিক্সড, এগুলার এক একটা ফিক্সড মিনিং আছে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের মধ্যে। সো এগুলো আমরা কখনোই ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। ভেরিয়েবল হিসেবে ইউজ করলে আসলে ইরর দেখাবে বা আউটপুট আসবে না প্রিন্ট করলে।
তো এগুলা এক ঝলক দেখে রাখেন, এগুলা ইউজ করতে করতে প্রোগ্রাম লিখতে লিখতে অটোমেটিক্যালি মাথার মধ্যে চলে আসবে, এগুলো মুখস্থ করার আসলে কিছু নাই। আসলে কমেন্ট, আচ্ছা, সি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা আসলে কমেন্ট লিখতে পারি। তো কমেন্ট জিনিসটা আসলে কেন লিখতে হয় বা কেন ইম্পর্টেন্ট? কমেন্ট জিনিসটা কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ধরেন আপনি 5-6 লাইনের কোড লিখলেন, খুবই ভালো, দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু আপনি যখন কাজ করবেন প্রফেশনালি, আপনাকে হাজার হাজার লাইনের কোড লিখতে হবে, ঠিক আছে? সো কোড লিখ এবং ধরেন আপনি হচ্ছে কোড লিখলেন, পরবর্তীতে আপনি হচ্ছে আপনার প্রজেক্টটা অন্যজনের হাতে হচ্ছে হ্যান্ড ওভার করে দেওয়া হলো। আহ, তো আপনি যদি কমেন্ট না লিখেন, আপনি আহ, যে নতুন আপনার যে আপনার যে প্রজেক্টটা যে নতুন নিল, তার খুবই কষ্ট হয়ে যাবে প্রোগ্রামটা বোঝার জন্য যে আপনি কোথায় কি কোন জিনিসটা করেছেন। আপনি হয়তো জানেন যে আমি কোন জায়গায় কোন জিনিসটা করেছি, বা নিজেরও খুঁজে বের করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় যে হ্যাঁ আসলে আমি কোথায় কোন কোড, মানে কোন লাইনের জন্য কোন কোডটা লিখেছিলাম। সো এটা খুঁজে বের করতে অনেক বেশি বের করাটা অনেক বেশি টাফ হয়ে যায় যখন আমি হচ্ছে অনেক কোড লিখে ফেলেছি, হাজার লাইনের কোড লিখে ফেলেছি, বাট আমি কোনো কমেন্ট লিখি নাই। সো হুট করে আমার যদি কোনো একটা জিনিস আপডেট করতে হয়, কোনো একটা ইনফরমেশন আপডেট করতে হয়, সেই জিনিসটা খুঁজে বের করা অনেক বেশি সময় সাপেক্ষ। তো বেস্ট ওয়ে হচ্ছে কমেন্ট লিখা। সো সি এর মধ্যে কমেন্ট আসলে দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে রাইট স্ল্যাশ ইউজ করে, এটা হচ্ছে সিঙ্গেল লাইনের জন্য। সো এখানে যাই আমি হচ্ছে আমার কমেন্ট লিখবো। আরেকটা হচ্ছে একটা ব্লগ টাইপের কমেন্ট লেখা, যে হচ্ছে লেটস সে ফার্স্ট একটা হচ্ছে স্টার্ট দেওয়া, এন্ড দেন একটা স্টার্ট দিয়ে সেটাকে ইন করে দেওয়া, অর্থাৎ রাইট স্ল্যাশ দেওয়া। সো এই দুই ভাবে আমি হচ্ছে কোডের মধ্যে কমেন্ট লিখতে পারি। সো আমরা একটু কমেন্ট লিখে দেখি। তো আমি এখানে কমেন্ট করে লিখলাম যে ইটস রং, ইটস নট রাইট। তো আমি হচ্ছে দুইটা রাইট স্ল্যাশ ইউজ করলাম সিঙ্গেল লাইনে কমেন্ট লেখার জন্য, ঠিক আছে? ইটস নট কারেক্ট, যেটা কারেক্ট না। সো আমি এইভাবে কমেন্ট লিখে রাখলাম, ঠিক আছে, যে ইটস নট কারেক্ট, এটা কারেক্ট না। সো কমেন্ট আমি আরেকভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে এইভাবে। আচ্ছা, এখানেও লিখি যে এটাও কারেক্ট না। তো ফার্স্টে আমি হচ্ছে একটা স্টার্ট দিয়ে নিব, দেন হচ্ছে স্টারের পর হচ্ছে রাইট স্ল্যাশ। তো এখানেও আমি লিখবো যে ইটস, আচ্ছা আমার একটা ভুল হয়েছে। সো রাইট স্ল্যাশের পরে স্টারটা দিতে হবে। আচ্ছা দেখেন অটোমেটিক্যালি হচ্ছে ক্লোজিং ট্যাগটাও চলে আসছে, ঠিক আছে? তো আমি একটা জিনিস ভুল করেছি এখানেও, বেসিক্যালি এটা হচ্ছে সিঙ্গেল লাইনের জন্য। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আগে রাইট স্ল্যাশ দেওয়া, তারপরে হচ্ছে স্টার দেওয়া, দেন ভেতরে আমার কমেন্টে লেখা, এবং সেটাকে ইন্ট করে দেওয়ার জন্য আগে হচ্ছে স্টার দিতে হবে, তারপরে হচ্ছে আমার রাইট স্ল্যাশটা দিতে হবে, ঠিক আছে? তো আমি এটার ভেতরে আসলে কমেন্ট লিখতে পারি, ইটস নট কারেক্ট, ঠিক আছে? তো আমরা এই দুই ভাবে আসলে কমেন্ট লিখতে পারি। তো সবচেয়ে ভালো প্রোগ্রামার, তো মানে সব বা ভালো প্রোগ্রামাররা সবসময় হচ্ছে যখন কোড লিখে তখন তারা কোড লেখার সাথে সাথে হচ্ছে কমেন্টও লিখে রাখে। এটা দেখতে অনেক সুন্দর দেখা যায়, কোডটা অনেক ভালো রিডেবিলিটি বৃদ্ধি পায়। নতুন যদি কেউ কোডটা চেক করতে আসে, সে খুব সহজেই বুঝতে পারে যে আসলে কোন জায়গায় আসলে কোন কাজটা করা হয়েছে।
আচ্ছা, আমরা কমেন্ট শেষ করলাম, এরপর আসলে দেখি কি আছে। চলেন। আচ্ছা, আউটপুট। আউটপুট আর ইনপুট এক জায়গায় দেখি। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত আউটপুট ইনপুট করে ফেলেছি অলরেডি। এখন একটু ব্রিফলি জানি আসলে আউটপুট ইনপুট কি। আসলে মেইন ফাংশনের ভেতর আমি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেটাকে প্রিন্ট করলাম, সেখানে পার্সেন্ট ডি ইউজ করলাম, পার্সেন্ট সি ইউজ করলাম, আসলে এগুলো আসলে কি? চলো আসলে দেখি এগুলো আসলে কি। সাপোজ আমি একটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, এবং এর ভেতরে রাখলাম হচ্ছে 25। ঠিক আছে? তো এই জিনিসটা আমি হচ্ছে ইনপুট নিতে চাচ্ছি, নট আউটপুট। মানে আমি ভেরিয়েবল আগে হচ্ছে ইনিশিয়ালাইজ করবো, মানে 25 আমি ইউজারের কাছ থেকে হচ্ছে ইনপুট নিব। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি হচ্ছে কি, জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব, ভ্যালু ইনিশিয়ালাইজ করবো না। সো ভেরিয়েবলটা আসলে ডিক্লেয়ার এই যে এই পর্যন্তই, যে এখানে জাস্ট আমি যে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করলাম, আমি আর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করবো না, জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করার জন্য জাস্ট ডাটা টাইপ লিখতে হবে, ভেরিয়েবলের নাম লিখতে হবে, এন্ড একটা সেমিকোলন দিতে হবে, শেষ। আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন আমি ইনপুটটা বেসিক্যালি ইউজারের কাছ থেকে নিব। তো ইউজারের কাছ থেকে আসলে ইনপুট কিভাবে নেয়? ইনপুট নেওয়ার জন্য আসলে স্ক্যানএফ নামে একটা ফাংশন রয়েছে, সেই স্ক্যানএফ ইউজ করা হয়। তো স্ক্যানএফ ইউজ করে বেসিক্যালি হচ্ছে ভেরিয়েবলটা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হবে। তো স্ক্যানএফ এর ভেতরে কয়েকটা জিনিস আসলে স্ক্যানএফ এর ভেতরে কয়েকটা জিনিস আসলে খেয়াল রাখতে হবে। স্ক্যানএফ এর ভেতরে অবশ্যই ডাবল কোটেশনের ভেতরে আমাকে ফরম্যাট স্পেসিফায়ারটা মানে হচ্ছে উল্লেখ করে দিতে হবে। আসলে ফরম্যাট স্পেসিফায়ার আসলে কি? ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এই যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার মানে করছি, ওই ভেরিয়েবলটা আসলে কোন টাইপের। সো এখানে আমার ভেরিয়েবলটা কোন টাইপের? ইন্টিজার টাইপের। সো ইন্টিজার টাইপের ডাটাগুলোর জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি। ঠিক আছে? পার্সেন্ট ডি। সো এটা হচ্ছে আমার ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে? ফরম্যাট স্পেসিফায়ার বেসিক্যালি এটা হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার, যে আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি বেসিক্যালি আমি আসলে কোন টাইপের ডাটা ওই ভেরিয়েবলের ভেতরে রাখবো, সেই সেই ফরম্যাটটা আমাকে বলে দিতে হবে। যে পার্সেন্ট ডি মিন করে যে এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, তারপরে আমাকে একটা কমা ইউজ করতে হবে। এরপরে এখানে এম্পারসেন্ট দিয়ে আমার সেই ভেরিয়েবলটা লিখে দিতে হবে, দেন সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এই যে এম্পারসেন্ট আমি ইউজ করলাম, এই এম্পারসেন্ট আসলে কি মিন করে? এম্পারসেন্টটা মিন করেছে অ্যাড্রেস। এম্পারসেন্টটা মিন করে হচ্ছে অ্যাড্রেস। এই যে আমি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, সো এই আমার মেমোরির মধ্যে একটা ব্লক বরাদ্দ হয়ে গেছে এ এর জন্য। ওই এর ভেতরে আমি কি রাখতে পারবো? ভ্যালু রাখতে পারবো। ঠিক আছে? তো আমি হচ্ছে চাচ্ছি যে ভ্যালুটা আমি হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো ইউজারের কাছ থেকে ইনপুট আমি আসলে কিভাবে নেব? স্ক্যানএফ ইউজ করে। স্ক্যানএফ ইউজ করে। সো স্ক্যানএফ এর মধ্যে আসলে কি কি লাগে? স্ক্যানএফ এর মধ্যে আসলে ভেতরে হচ্ছে প্রথমে হচ্ছে ডাবল কোটেশনের ভেতরে আমাকে হচ্ছে কোন টাইপের ভ্যালু আমি বেসিক্যালি ইনপুট নিতে চাচ্ছি সেইটার যে হচ্ছে টাইপটা, অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ ফরম্যাটটা আমাকে বলে দিতে হবে প্রথমে। সো আমি ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি হচ্ছে তার ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার, তারপরে একটা কমা দিতে হবে, কমা দিয়ে আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলটা মানে হচ্ছে অ্যাড্রেসটা এই যে এম্পারসেন্ট দিয়ে অ্যাড্রেসটা ইন্ডিকেট করে দিতে হবে, যে এই আমি যে ভেরিয়েবলটা ইনপুট নিচ্ছি সেটা আসলে বেসিক্যালি এই অ্যাড্রেসে গিয়ে স্টোর হবে। ঠিক আছে? মেমোরির মধ্যে আমার জন্য একটা ব্লক অলরেডি বরাদ্দ
হয়ে গেছে। এ নামে একটা অলরেডি মেমোরির মধ্যে আমার একটা ব্লক আমার জন্য বরাদ্দ হয়ে গেছে, ঠিক আছে। এটার তো অবশ্যই একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস হইতে পারে 2002। তো এই যে অ্যাম্পারস্যান্ড দিয়ে বেসিক্যালি আমি এই অ্যাড্রেসটাকে মিন করতেছি, যে ইউজারের কাছ থেকে আমি যে ভেরিয়েবলটা নিচ্ছি সেইটা এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে কি হবে, স্টোর হবে। সাপোজ ইউজার যদি এখানে 43 দেয়, সো মেমোরির মধ্যে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটার মধ্যে 43টা স্টোর হয়ে যাবে। সো স্ক্যানএফটা বেসিক্যালি এইভাবে কাজ করে। এখন আমি যে হচ্ছে ইউজারের কাছ থেকে একটা ভ্যালু ইনপুট নিলাম, তাই না, এই জিনিসটাকে আসলে আমি একটু আউটপুট করে দেখতে চাই। তো আউটপুট করার জন্য আমরা জানি যে প্রিন্টএফ ইউজ করা হয়। আমরা যে প্রিন্টএফ ইউজ করি, এখানে ভেতরে ডাবল কোটেশনের ভেতর আমি যাই লিখবো তাই আউটপুট হিসেবে শো করবে। সাপোজ আমি যদি লিখি হ্যালো, তো আমার আউটপুট হিসেবে হ্যালো চলে আসবে, তাই না। তো এখন আমি যে হচ্ছে স্ক্যানএফ নিয়ে, এই স্ক্যানএফ দিয়ে এখানে হচ্ছে এই একটা ভেরিয়েবল ইনপুট নিলাম, এই জিনিসটা আমি হচ্ছে আউটপুট হিসেবে দেখাবো কিভাবে। তো এইখানে আমি বেসিক্যালি আউটপুট হিসেবে দেখাবো, আউটপুট দেখানোর জন্য ইউজারের কাছ থেকে নেওয়া ইনপুটকে আউটপুট হিসেবে দেখানোর জন্য ইনপুটের মধ্যেই প্রসেস। সো ফার্স্ট আমাকে প্রিন্টএফ লিখতে হবে। সো এখানে আমার ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন এর ভেতরে আমাকে ফরম্যাট স্পেসিফায়ারটা বলে দিতে হবে যে আসলে কোন টাইপের ডাটা আমি হচ্ছে আউটপুট করাইতে চাইতেছি। সো যেহেতু ইন্টিজার টাইপের ডাটা, আমি অবশ্যই পার্সেন্ট দিয়ে দিব এখানে। সো এখানে আমি জাস্ট ভেরিয়েবলের নামটা দিয়ে দিব, সেখানে আমার এম্পারসেন্ট দেওয়া লাগবে না। সো আমি যদি এই জিনিসটা করি, এই জিনিসটা বেসিক্যালি যে ভেরিয়েবলটা আমি হচ্ছে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম এ, ইউজারের কাছ থেকে ভেরিয়েবলের ভ্যালু নিয়েছি, সেই ভ্যালুটা সে আমাকে কি করবে, এই প্রিন্টএফটা প্রিন্ট করে দেখাবে। সো প্রিন্ট করার জন্য কি ইউজ করা লাগে, প্রিন্ট করার জন্য হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া লাগে ডাবল কোটেশনের ভেতরে, তারপরে হচ্ছে একটা কমা দেওয়া লাগে, তারপরে ভেরিয়েবলের নামটা দেওয়া লাগে যে আমি হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে কোন ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি ইনপুট নেওয়ার জন্য। তো প্রিন্টএফ আর স্ক্যানএফ ভেতরে কাজ প্রায় সিমিলার, বাট স্ক্যানএফ এর মধ্যে আমাকে অবশ্যই এম্পারসেন্ট ইউজ করতে হবে, বাট প্রিন্টএফ এর ক্ষেত্রে আমি আমার এম্পারসেন্ট ইউজ করা যাবেই না। জাস্ট আমি ভেরিয়েবলের নামটা বসিয়ে দিব, ও আমাকে প্রিন্ট করে দেখাবে। তো এখানে আসলে কয়েকটা কেস হয়, যেমন আমি জাস্ট ইন্টিজার টাইপের জন্য দেখাইলাম। তো আমি যদি একটু লিখি, যেমন যদি ইন্টিজার টাইপের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি হচ্ছে %d, ফ্লোট টাইপের ডাটার জন্য আমরা ইউজ করি হচ্ছে %f, অ্যান্ড ক্যারেক্টারের জন্য আমরা ইউজ করি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার %c, অ্যান্ড ডাবলের জন্য ইউজ করি %lf। সো এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। সো এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, এগুলো ব্যবহার করতে হবে। এগুলো যদি ঠিকঠাক মতো ব্যবহার না করি, ঠিকঠাক মতো ইনপুট এবং আউটপুট আসবে না। ওকে, তো আমরা এখন একটু কম্পাইলারে যাব, আমরা এখন একটু কোড এডিটরে যাব। সো এডিটরে গিয়ে দেখবো যে আসলে আমরা এতক্ষণ কি বললাম। সো আসলে কোড লিখলে আরো ভালো বোঝা যাবে। তো আমি সবকিছু এখন কাইটা দেই। ওকে, আমি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ইউজারের কাছ থেকে আহ, একটা ভ্যালু ইনপুট নেব এবং সেটাকে হচ্ছে প্রিন্ট করে দেখবো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু হচ্ছে ইনপুট নিই। তো প্রথম হচ্ছে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে অবশ্যই। ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আমি কি করলাম, ডিক্লেয়ার করে নিলাম, এবং প্রিন্টএফ এর মাধ্যমে ইউজারকে বললাম যে ইন্টার নাম্বার।
ইন্টারা নাম্বার। সো এই যে এই প্রিন্টএফটা বেসিক্যালি শো করবে ইন্টারা নাম্বার জাস্ট। এখন আমি হচ্ছে স্ক্যানএফ ইউজ করব। ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু, তো অবশ্যই আমাকে পার্সেন্ট ডি ইউজ করতে হবে। সরি, পার্সেন্ট ডি। এখানে আমাকে একটা কমা ইউজ করতে হবে, দেন এম% ইউজ করতে হবে, অ্যাড্রেস অফ এ। তো ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে। তো এখানে বেসিক্যালি কি কাজ হবে, এই যে প্রিন্টএফটা, এই প্রিন্টএফটা প্রিন্ট করবে হচ্ছে ইন্টারা নাম্বার, যে একটা নাম্বার দাও, এরপর আমাকে একটা নাম্বার দিতে হবে, যে স্ক্যানএফ। স্ক্যানএফ এর কাজ হচ্ছে ইনপুট নেওয়া। আমি একটা নাম্বার দিব, এখন এই নাম্বারটা ইউজার যে কোন নাম্বারটা দিয়েছে আমি জানি না, আমি সেই জিনিসটাকে প্রিন্ট করতে চাচ্ছি। সো এখন আমি প্রিন্টএফ ইউজ করে প্রিন্ট করব। সো প্রিন্টএফ, এই যে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরে আমি যা লিখবো আমার আউটপুটে তাই আসবে। এখন আমি যদি এখানে লিখি দ্য নাম্বার ইজ, দ্য নাম্বার ইজ মানে ইউজার যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা। এখন এই যে আমি দ্য নাম্বার ইজ এরপর আমি নাম্বারটাকে আসলে শো করাইতে চাচ্ছি। এখন এই যে নাম্বারটা যে শো করাইতে চাচ্ছি, এই নাম্বারটা শো করানোর জন্য আমাকে ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করতে হবে। তো আমি যদি এইখানে ফরম্যাট স্পেসিফায়ারটা দিই পার্সেন্ট ডি, ঠিক আছে, এরপরে কমার, এরপর একটা কমা, তারপর হচ্ছে জাস্ট ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দিব। তো বেসিক্যালি কি হবে, এই যে পার্সেন্ট ডি, ওই পার্সেন্ট ডি এর জায়গায় বেসিক্যালি হচ্ছে নাম্বারটা প্রিন্ট হয়ে যাবে। আমি পার্সেন্ট ডি বা পার্সেন্ট এফ, পার্সেন্ট সি যে জায়গায় দিব, সেই জায়গাটাই হচ্ছে আমি ওই ভেরিয়েবলের ভেতরে যে জিনিসটাকে স্টোর করে রাখছি সেই জিনিসটাই প্রিন্ট হবে। তো আমি যদি প্রিন্ট দেই, সো এই জিনটার নাম্বার, আমার কাছে একটা নাম্বার চাচ্ছে। সো আমি এখানে নাম্বার দিলাম হচ্ছে 89 এবং ইন্টার দিলাম। সো দ্য নাম্বার ইজ 89, ঠিক আছে, দ্য নাম্বার ইজ 89। তো আমি যদি চাই জাস্ট স্ক্যানএপ ইউজ করেও কিন্তু নাম্বারটাকে নিতে পারবো, কিন্তু ইন্টারা নাম্বার দেওয়া একটু কোডটাকে একটু সুন্দর করে লেখা, যে হ্যাঁ ইন্টারা নাম্বার একটা নাম্বার, তুমি হচ্ছে ইনপুট ইনপুট দাও। জাস্ট স্ক্যানএপ ইউজ করেও কিন্তু নাম্বারটাকে হচ্ছে ইনপুট নেওয়া যায়। তো আমি যদি জাস্ট স্ক্যানএপ ইউজ করি, এখানে কোনো লেখা আসবে না, জাস্ট একটা, এখানে আমার নাম্বারটাকে দিতে হবে, সাপোজ 90 এবং ইন্টার দিলাম, দ্য নাম্বার ইজ 90, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে ইনপুট এবং আউটপুট এভাবেই কাজ করে, ইনপুট আউটপুট এভাবেই হচ্ছে নিতে হয়। তো এখানে কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ফরম্যাট স্পেসিফায়ারটা ঠিক আছে কিনা, এবং ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমি হচ্ছে ফার্স্টে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি কিনা, এম্পারসেন্ট দিয়েছি কিনা, ঠিক আছে, এবং আউটপুট করার সময় এম্পারসেন্ট দিয়েছি কিনা, এবং কমার পরে হচ্ছে ভেরিয়েবলটা লিখেছি কিনা, বা ভেরিয়েবলের আগে এম্পারসেন্ট কিন্তু দেওয়া যাবে না। ফরম্যাট ফরম্যাট স্পেসিফায়ার চেক করতে হবে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে আছে কিনা। বাট প্রিন্টএফ যখন আমি করতে যাব, তখন আমি কোনো অবস্থাতেই এম্পারসেন্ট ইউজ করব না। আই হোপ স্ক্যানএফ এবং প্রিন্টএফ আপনারা বুঝে গেছেন। আহ, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এর পরবর্তীতে আমরা আসলে অপারেটর কিভাবে কাজ করে অপারেটর গুলোও দেখবো। সো আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।